দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বের শুরুতেই শুনবো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। তিনি আজকেও নির্বাচনের মাঠে কথা বলেছেন, আমরা তার বক্তব্য শুনে আসতে চাই। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগের সামনে হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। পানি ফিল্টার করে কয়েকটা স্তর লাগবে, আমাদের ওই স্তরগুলো পার হতে হবে। আমরা হুট করে এখানে জাম দিতে পারবো, অতটুকু জায়গা আমরা জাম দিতে পারবো, আমাদেরকে ভিতরে কাছে গিয়ে জাম করতে হবে। এই স্টেজটা আমাদের পার হতে হবে। আমরা পিছিয়ে গিয়েছি, বাট আমরা যদি প্ল্যান করে কাজ করি ইনশাল্লাহ আমরা শুনবো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য। নির্বাচনের মাঠে কথা বলেছেন তিনিও। তারা ভালোবাসা দিয়ে, এই শহীদ পরিবারকে ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এই পরিবারের এবং তাদের ওসিলায় এই এলাকার সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, শহীদ আবু সাঈদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। দর্শক, ভোটে টেনে নিচ্ছি একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব আজকের নিয়মিত আলোচনায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, ভোটের ট্রেনের নিয়মিত আলোচনায় আমরা যুক্ত হব। আজকের আলোচনার পর্বের নাম দিয়েছি আমরা জমজমাট প্রচারণা। এই বিষয়ে আলোচনা করার জন্য গাজীপুর থেকে আমার সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার রায়হান, একটু বলবেন গাজীপুরের যে এই সংসদীয় আসনগুলো আছে সেখানে প্রচারণার জমজমাট কেমন হচ্ছে, কথার লড়াই কতটা জমে উঠেছে? একই সঙ্গে আপনার সঙ্গে যে দুজন অতিথি আছে তাদের পর্যবেক্ষণটাও জানতে চাইবো, যে আসলে তারা কিভাবে নির্বাচনের মাঠটাকে পর্যবেক্ষণ করছেন। ইফতেখার। বেলায়েত, আপনাকে ভোটের ট্রেনে গাজীপুর থেকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আজকে দুজন সুশীল সমাজের অর্থাৎ দুজন প্রতিনিধি রয়েছেন। একজন রয়েছেন সচেতন নাগরিক কমিটির যিনি গাজীপুর জেলার সহসভাপতি সহকারী অধ্যাপক চিত্রা সাহা, এবং আমার বাঁ পাশে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার শিশির। আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে গাজীপুরে আসলে নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, এবং প্রার্থীরাও কিন্তু গণসংযোগ করছেন, এবং সেই বিষয়ে আসলে আমরা আমাদের দুজন অতিথি রয়েছে তাদের মুখ থেকে শুনবো। আমি প্রথমে চলে যাচ্ছি চিত্রা সাহা আপনার কাছে। আসলে এবারের প্রচারণায় আপনাদের নারীদের কি নিয়ে আসলে প্রার্থীদের কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি পাচ্ছেন, এবং আসলে এই প্রচারণায় ব্যতিক্রমী আপনার কাছে কোনো কিছু চোখে পড়েছে কিনা, এবং সবকিছু মিলিয়ে নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন আপনি? ধন্যবাদ। নির্বাচনী পরিবেশ বলতে যেটা বোঝা যাচ্ছে, গাজীপুরে প্রচারণা জমজমাট। গাজীপুর অনেক বড় একটা এরিয়া, এখানে প্রচারণা হচ্ছে, কিন্তু আমরা তো যে আবাসিক এলাকা থেকে এদিকে একটু কম। আর প্রচারণা যেহেতু নির্বাচনটা একটু ভিন্ন আঙ্গিকে হচ্ছে, সবাই নারীদেরকে সম অধিকার বা নারীদেরকে অধিকারের কথা বলে, কিন্তু এত বড় একটা জেলা, মানে জেলার মানে কিনা আসনে আমাদের কিন্তু কোনো নারী প্রার্থী নেই। এটা সম অধিকারের কথা বললাম, কিন্তু কোনো নারী প্রার্থী আমরা এখনো মানে দিতে পারিনি, সেটা একটা ব্যাপার। আর নারীদের যে ভোটের মানে ওনাদের যে অঙ্গীকার, সেটা হচ্ছে আমরা নারীরা সবচাইতে বেশি যেটা সাফার করি সেটা হচ্ছে আমরা নিরাপত্তাহীনতা। আমরা অনেক নারীরা এখানে বেশিরভাগ নারী কর্মজীবী এবং গার্মেন্টস কর্মী বেশিরভাগ। তো এই গার্মেন্টস কর্মীরাই কিন্তু আসলে সবচেয়ে বেশি আমার মনে অনিরাপত্তায় আছে, এবং তাদেরকে যারা নিরাপত্তা দিতে পারবে, নারীরাই বা সরাসরি এবং খুব স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করবে। আমি অনেকের সাথে কথা বললাম, অনেকেই বলতেছে যে হ্যাঁ আমরা ভোট দিতে যাব, নিশ্চয়ই যাবে তারা এবং ভোট দিবেও তারা, এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। কিন্তু তাদের কি অধিকার, তারা কি চায়, সেটা প্রার্থীরা কতটুকু বা নির্বাচিত প্রার্থী কতটুকু পূরণ করতে পারবে সেটা আমরা বলতে পারবো না। তো কারণ ভোটের আগে সবাই বলে অনেক কিছুই করবে, আসলে ভোটের পরে তো কেউই কিছু করে না, পাওয়া যায় না, করেও না, পাওয়া যায় না। এবং এখন যেভাবে আমরা প্রার্থীদেরকে দেখি, সবার সাথে একাত্মতা, সবার সাথে অনেক মেলামেশা, কিন্তু ভোটের পরে তো তাদের দোরগোড়ায় যাওয়া অনেক কঠিন, এবং নারীদের পক্ষে এটা আরো কঠিন।
কারণ আমি তো বিগত আমলে যারা কিনা পার্লামেন্টের সদস্য ছিল তাদের এখানে কিছু ঘোরাফেরা করছি, তখন দেখলাম যে আসলেই মানে তাদের নাগাল পাওয়া সম্ভব হয় না। আচ্ছা, জি, ঠিক আছে, ধন্যবাদ চিত্রসা। এবার আমি একটু ইফতেখার শিশির আপনার কাছে একটু জানতে চাইবো, আপনারা তো সার্ভে করেন বিভিন্ন নির্বাচনের আগ মুহূর্তে, এবারের নির্বাচনটি একটা ভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তিত পরিস্থিতি, কি পরিবর্তন দেখছেন? প্রচার প্রচারণা এক জমজমাট কথার লড়াই চলছে, পাশাপাশি গাজীপুরে যে ভোটার, মোট ভোটারের কিন্তু অর্ধেকের বেশি কিন্তু নারী, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই বিষয়টাকে? ধন্যবাদ। আসলে এবারের নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আমরা জানি যে কারণে ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে গাজীপুরের সার্বিক পরিস্থিতি মিলিয়ে সেই প্রথাগত যেই তথাকথিত নির্বাচনী প্রচারণা, যেই নির্বাচনী যেই সিস্টেমগুলো আমরা যে সংস্কৃতি দেখে এসেছি বিগত ৩০ বছর, আসলে সেরকমই হচ্ছে। আমরা নতুন কিছু চেয়েছিলাম প্রচারণার মাধ্যমে এবং হচ্ছে নির্বাচনী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেমন আপা বললেন অলরেডি যে এখানে গাজীপুরে এখন পর্যন্ত কোনো নারী প্রার্থী কিন্তু আমরা দেখিনি, পুরুষ প্রার্থী সবাই। এবং এখানে যেহেতু একটা গাজীপুর খুবই বৃহত্তর একটি ৫টি আসনের একটি জেলা, এখানে গাজীপুর ২ তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং এই ২ আসনে কিন্তু মোটামুটি বলা যায় অন্যান্য আসনের চাইতে প্রায় একতরফা নির্বাচন হবে বলে আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে একটি নতুন রাজনৈতিক দলের প্রার্থীর সাথে একটা শক্তিশালী বৃহত্তর রাজনৈতিক দলের প্রার্থীর হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আর হচ্ছে প্রচারণায় আমরা দেখেছি যে সেই তথাকথিত লোক ভাড়া করে এনে বা লোক জমায়েত করে দলীয় যেই তৃণমূল পর্যায়ের যারা সুবিধাভোগী রাজনীতিবিদরা রয়েছেন, এটা স্পষ্টভাবে বলি, তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে দুঃখজনক বলবো এটা, একজন সচেতন নাগরিক হিসেবে বা সাধারণ নাগরিক হিসেবে, এখানে কিন্তু জনগণের সাথে যেসব এলাকাগুলো হচ্ছে একটু দূরবর্তী এলাকা বা এখানেও কিন্তু গ্রাম আছে এখনো, হ্যাঁ, সেখানে কিন্তু ভোটের যারা ক্যান্ডিডেট রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, ভোটের জন্য কিন্তু তারা যাচ্ছেন না। দাঁড়ে দাঁড়ে যাওয়া যেটাকে বলে আসলে, অথবা এটলিস্ট হচ্ছে যেসব জায়গাগুলো বা অঞ্চলগুলো এখনো সুবিধা বঞ্চিত বা যেরকম টঙ্গীতে আমাদের আছে, এখানে অনেকগুলা বস্তি রয়েছে, এই বস্তিগুলাতে তো নানা ধরনের সমস্যা। আমি এখন পর্যন্ত আমরা এখনো দেখিনি যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওখানে প্রচারণায় গিয়েছেন কোনো আশ্বাস দিতে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দুজন অতিথির কাছ থেকে শুনছিলাম যে এবারে যে ধরনের ব্যতিক্রমী আসলে প্রচারণার আশা করেছিলেন তারা, সেই ধরনের কিন্তু প্রচারণা কিন্তু চলছে না। গতানুগতিক পদ্ধতিতে কিন্তু প্রচারণা চলছে। পাশাপাশি কথার লড়াই কিন্তু প্রার্থীদের মধ্যে কিন্তু চলছে। সবকিছু মিলিয়ে গাজীপুরের যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। তবে সেই পরিস্থিতিটা সময়ের সাথে সাথে কোন পর্যায়ে যায় সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ভোটের ট্রেনের সবশেষ তথ্য। বেলায়েত। অনেক ধন্যবাদ ইফতেখার রায়হান। আমরা কথা বলছিলাম ইফতেখার রায়হানের সঙ্গে, জানাচ্ছিলেন গাজীপুর থেকে। দর্শক, নিচ্ছি আরেকটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব বগুড়া জেলায়। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসেন। কথা বলছিলাম জমজমাট প্রচারণা নিয়ে। এ পর্বে যুক্ত হব বগুড়ায়, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী রাজীব সেলিম। রাজীব, বগুড়ার কি অবস্থা? নির্বাচনী প্রচারণা কেমন চলছে? প্রার্থীরাদের মধ্যে আচরণগত দিকটা কেমন সেটি জানাবেন। একই সঙ্গে আপনার সঙ্গে যে অতিথিরা আছেন তাদের পর্যবেক্ষণটা আমাদের সামনে তুলে ধরবেন। রাজীব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা একেবারে জমে উঠেছে। আর এই বগুড়ায় যে প্রচারণা চলছে তার অংশ হিসেবে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যে 2 দিনের সফর করেছেন উত্তরবঙ্গে, তার দ্বিতীয় দিনে আজ তিনি বগুড়ার এক জনসভায় বক্তব্য রেখেছেন এবং বগুড়া 6 অর্থাৎ সদর আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লড়ছেন। সে কারণে এখানকার যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদেরকে প্রার্থী মনে করে ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নানা রকম ইশতেহার এবং চেষ্টা করছেন তাদের মন জয় করার। এসব বিষয়ে কথা বলতে আজকে বগুড়ার বিএনপি এবং এনসিপির 2 জন নেতাকে সাথে নিয়ে ভোটের ট্রেনে যুক্ত হয়েছে আমি রাজীব সেলিম। আমার ডান দিকে রয়েছেন শেখ তাহাউদ্দিন নাহিন, যিনি বগুড়া জেলা বিএনপির
জয়েন্ট সেক্রেটারি, এবং আমার বাম দিকে রয়েছেন এস.এম. মাহমুদ, যিনি এনসিপির আহ্বায়ক বগুড়া জেলা শাখার। আমরা দুজনের সাথেই কথা বলবো। শুরুতে কথা বলতে চাই আমার বাম দিকে এনসিপি নেতার সাথে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে বগুড়া যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে আপনাদের 10 দলীয় জোট কতটা এগোলো এবং প্রতিপক্ষের দিকে কোনো অভিযোগ আছে কিনা এবং নির্বাচনের আচরণবিধি কেমন দেখছেন আপনার কাছে? ধন্যবাদ। এখন টেলিভিশনের মাধ্যমে সকল দর্শককে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বগুড়া বিএনপির ঘাঁটি এটা একটা সময় হয়তোবা ছিল। আমরা ইতিপূর্বে দেখেছি স্বৈরাচার শাসকের সময়, শেখ হাসিনার সময় এখান থেকে বিএনপির প্রার্থীদের মধ্যে থেকে অনেক হারিয়ে গেছে, মানে অনেকে হার স্বীকার করেছেন, সেখানে তারা জয়যুক্ত হয়ে নির্বাচনে প্রতিনিধি হিসেবে সংসদে গেছে। আর আমিরে জামাত বগুড়ার যে 2 দিনের সফরে আজকে বগুড়ায় যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি খুব সুন্দর কয়েকটি কথা বলেছেন যা এখানকার জনগণকে খুব আকৃষ্ট করতে পেরেছে। আমি আশা করি সেই জায়গা থেকে 10 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে 60টির মধ্যে আশা রাখতেছি, আশা করি ইনশাল্লাহ 60টিতেই আমরা 10 দলীয় জোটের প্রার্থীরা বিজয় বের হয়ে আসবে। তবে সেক্ষেত্রে যে বিষয়টা আপনি আচরণ বিধিভঙ্গের যে বিষয়টা বলতেছেন, আমরা ইতিপূর্বে খেয়াল করেছি শেরপুর ধনুটে গণভোটের প্রচার চালানোর সময় জামাতের একজন কর্মীকে যথেষ্ট পরিমাণ আঘাত করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। আমি বলবো যে আসলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা যেরকমভাবে একসাথে যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, এই বিষয়টাকে মাথায় নিয়ে রাজনীতির মাঠে আপনার অনেক ধরনের কথা থাকবে। কথার মধ্য দিয়ে যে যত বেশি মানুষকে আকৃষ্ট করতে পারবে তিনি হবে আগামী দিনের নির্বাচিত প্রতিনিধি। ধন্যবাদ আপনাকে। বগুড়ার প্রায় 30 লাখ ভোটারের কাছে 34 জন প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা ছুটে যাচ্ছেন জেলার এই প্রান্ত থেকে ও প্রান্তে। বিএনপি একজন নেতা রয়েছে আমাদের সাথে, তার কাছে জানবো বগুড়ার যে 7টি আসন রয়েছে, 7টি আসনে বিএনপির প্রার্থীরা কতটা ভোটের মাঠ গুছিয়েছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী মাঠ বগুড়া 6, সেখানে আপনাদেরকে দেখেছি আপনারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, কতটা এগোলো, কতটা গোছালো নির্বাচনের মাঠ? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু গলার অবস্থাটা খারাপ। আমি সারাদিন নির্বাচনে কাজকাম করছি, কাজে যুক্ত আছি। বগুড়া বিএনপি জন্মলগ্ন থেকেই, বিএনপির জন্মলগ্ন থেকেই বিএনপি বগুড়া বিএনপির ঘাঁটি। এটাতে আমরা আমাদের চেয়ারম্যান এখানে ভোট করছে। ইনশাআল্লাহ আমরা তো মনে করি যে বিগত দিনে যত সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোতে বগুড়াতে অন্তত বিএনপি রেকর্ড করেছে। আমাদের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, উনি যতবার বগুড়াতে ভোট করেছেন উনি বাংলাদেশের মধ্যে রেকর্ড করেছেন। আপনাদের সাংবাদিক যারা ইলেকট্রনিক্স মিডিয়া যারা কাজ করছেন তারা জানেন এই বিষয়গুলো। আমার ভাই, ওনাকে আমি সম্মান রেখেই বলতে চাই যে বগুড়া এটা আসলে উনি যেভাবে বললেন যে ওনাদের জোটের প্রার্থীরা 60টি আসনে বিজয় লাভ করবে, এটা একটু ওনার মতো করে উনি বলেছেন, সেটা ওনার ব্যাপার। আমরা মনে করি যে বগুড়ার 60টি আসনে বিএনপির যে জোয়ার, বিএনপি দেশের মানুষের জন্য যে কাজ করেছে, বেগম খালেদা জিয়া জীবদ্দশায় এই দেশের জন্য আপসহীন থেকেছে, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। আপনারা দেখেছেন যে আমাদের নেত্রী এই ফ্যাসিস্ট সরকারের সময় উনি জেল খেটেছেন, অন্ধকার প্রকোষ্ঠে ওনাকে রাখা হয়েছিল এই মানুষের জন্য। ওনার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি দেশের বাইরে চলে যান, উনি কিন্তু বলেছে আমার সন্তান 2টা না, বাংলাদেশের সমস্ত মানুষ আমার সন্তান। সেই দিক থেকে আমরা আশা করি যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া, উনি ওনার সুযোগ্য পুত্র তারেক রহমান এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে। আপনারা তো দেখছেন বাংলাদেশের মাটিতে তারেক রহমান যখন পা রেখেছেন উনি কিন্তু খালি পায়ে এই মাটিটাকে স্পর্শ করেন। জি, আমরা বুঝতে পেরেছি আপনারাও খুবই আশাবাদী বগুড়ার এই 7টি আসন নিয়ে। বেলায় শুনছিলেন যে 12টি উপজেলা নিয়ে গঠিত বগুড়া জেলার 7টি আসন, 7টি সংসদীয় আসনই 2 দলই নিতে চাচ্ছেন দখলে। এই ছিল বগুড়া থেকে সবশেষ। অনেক ধন্যবাদ রাজীব সেলিম আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাচ্ছিলেন বগুড়ার যে প্রচারণা সেখানকার পরিস্থিতি। দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা যুক্ত হব ময়মনসিংহ জেলায়।
দর্শক স্বাগত আরেকবার দেখছেন ভোটের ট্রেন। কথা বলছিলাম জমজমাট প্রচারণা নিয়ে। এই পর্বে যুক্ত হব ময়মনসিংহে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, আমরা যেটি আলোচনা করছিলাম শুরু থেকে, যে আসলে বিভিন্ন এলাকার প্রচারণার খবর জানছিলাম, আমরা একটু পর্যবেক্ষণটা জানছিলাম প্রচারণার। মূলত প্রচারণা মতো করে চলছে, কিন্তু এই প্রচারণাগুলো ক্ষেত্রে আচরণবিধি কতটা মানা হচ্ছে, বা এই প্রচারণাগুলোকে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে, মানুষকে কে কীভাবে আকৃষ্ট করছে, এই আলোচনাটা করবেন। আপনার সঙ্গে দুজন সুশীল সমাজের প্রতিনিধি আছেন, তাদের পর্যবেক্ষণটা একটু জানতে চাই। হারুনুর রশিদ। ধন্যবাদ বেলায়েত। আমরা আজকে ভোটের ট্রেনে যুক্ত হয়েছি। আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমার বাঁ পাশে আছেন কাজল কুরাইশি, সম্পাদক সুজন, সুশাসনের জন্য নাগরিক, ময়মনসিংহ জেলা শাখা, এবং আমার ডানে আছেন শিক্ষক এবং চিত্রশিল্পী তাপস মজুমদার। আমি প্রথমেই কাজল কুরাইশির কাছে যেতে চাই। আমি একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখছি যে বেশ জমজমাট প্রচারই হচ্ছে। তো এই যে প্রচারণা, এইটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এই প্রচারণায় মানুষকে আকৃষ্ট করতে পারছে কিনা, বা মানুষের কাছে যেতে পারছে কিনা, আপনার মূল্যায়নটা কি? হ্যাঁ, দুদিন হয়েছে আমাদের নির্বাচনী প্রচারণার কাজটা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এখানে স্পষ্ট একটা কথা যদি বলি, সেটা হচ্ছে যে নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী জমে ওঠা দুই জিনিস। নির্বাচনটা কিন্তু জমে উঠেছে। মানুষ নির্বাচন সংক্রান্ত বিষয়ে এবার অন্যান্য যে কোনো বারের চেয়ে প্রতিটি প্রান্তের মানুষ অত্যন্ত কিউরিয়াস। তাদের ভিতরে আলোচনা হচ্ছে, আড্ডায়, মাঠে ঘাটে, স্কুল কলেজে, সব জায়গায় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে নির্বাচন এসে গেছে দরজায়। কিন্তু প্রচারণার জায়গাটা যদি বলেন, সেইটারও প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আমরা যেটা দেখি প্রচলিত অর্থে, যে ব্যানারে ফেস্টুনে ছেয়ে যায় শহর, আগের দিন রাতেই সব কিছু রেডি থাকে, ওই জায়গাটা হয়তো হয় নাই। এবং এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি একটা নির্বাচনের সত্যিকারের আমেজ পেতে যাচ্ছি প্রায় 1.5 যুগ পরে। 2009-এর নির্বাচনটা সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন ছিল। এরপরে নির্বাচনগুলো ক্রমশ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং সেইখানে মানুষের ভূমিকা বা একপাক্ষিক যে নাচ আমরা দেখেছি, সেগুলোর ভিতরে কি হলো না হলো সে নিয়ে মানুষের আগ্রহ ছিল না, এবং অনেকে ভোট কেন্দ্রে যায়ও নি। কিন্তু এইবার মানুষ এই নির্বাচনটিকে কেন্দ্র করে, প্রথমত হবে কি হবে না, দ্বিতীয় যখন দেখলো যে না এটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু প্র্যাকটিক্যালি মানুষ চিন্তা করতে শুরু করেছে যে কারা কি করবেন, কীভাবে করবেন। এবং সেইখানে প্রচারণার যে মানে আমরা যে চেহারাটা দেখি, সেইটা হয়তো অনেকটাই অনুপস্থিত এবার। কিন্তু দেখছি, আমরা শুনছিলাম যে আসলে প্রচারণার যে প্রকৃত চেহারা সেটা কিছুটা অনুপস্থিত। তো আমি আপনার কাছে একটু জানতে চাইব, জনাব তাপস মজুমদার, শিক্ষক এবং চিত্রশিল্পী, আপনিও তো দেখছেন প্রচারণা। তো এই ক্ষেত্রে আচরণবিধিটা আসলে কতটুকু মানা হচ্ছে বা মানা হচ্ছে কিনা, আপনার পর্যবেক্ষণটা কি? না, আচরণবিধির ব্যাপারে একটু সমস্যা আছে। আমরা তো ময়মনসিংহে বিভিন্ন অঞ্চলগুলোতে আমরা যেটা দেখছি, আর সদরে যেটা দেখছি, সদরে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, যেটা আওয়ামী লীগের এবং জামাত ইসলামের, এদের দুইজনের যে যারা দাঁড়িয়েছেন, তাদের যে সৌহার্দ্যপূর্ণ যে আচরণটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই আচরণগুলো যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে নির্বাচনটা আমরা আশাবাদী হতেই পারি। ধন্যবাদ। আমি আরেকটু যেতে চাই কাজল কুরাইশি আপনার কাছে, যে সামনে যে নির্বাচন, আমরা আইন শৃঙ্খলা অবস্থা যতটুকু দেখছি, আমাদের ময়মনসিংহে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে ধোবাউড়ায়, এবং বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও ঘটছে। তো সুষ্ঠু নির্বাচনের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সংখ্যাটা বাড়ছে আসলে, মানে আমরা মুশকিল হয়ে গেছে কি, যে আমাদের এই রাষ্ট্রে গত কিছুদিনে আমাদের ভিতরে একটি বিষয় দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে অসহিষ্ণুতা। আমার মতটা কি সবচেয়ে যুক্তিযুক্ত মনে করি, এবং এইটাকে টেকানোর জন্য জান প্রাণ দিয়ে চিন্তা করি আমি সবকিছু। ফলে এখন হয়তো সৌহার্দ্য দেখা যাচ্ছে আপাতত, কিন্তু যখন দেখবে একটা পক্ষ মরিয়া হয়ে জেতার জন্য লড়বে, যখন দেখবে যে সে প্রায় হেরে যাচ্ছে, অথবা তার হারার কাছাকাছি অবস্থায় চলে যাচ্ছে, চিন্তার বাইরে ঘটনা ঘটছে, তখন হয়তো কোনো একটি পক্ষ বা দুই পক্ষের ভিতরে একটি মরিয়া ভাব চলে আসতে পারে। এবং সেই মরিয়া ভাবের ক্ষেত্রে একটা কথা আছে যে মানে নেতা রাজা যত বলে, প্রজা তার চেয়ে বেশি, মানে তার প্রহরী তার চেয়ে বেশি করে। মানে নেতা বলবেন না হয়তো, কিন্তু মানে স্থানীয়ভাবে নানাভাবে তর্কাতর্কির ভিতর থেকে, নানা কারণ থেকে হয়তো একটা উত্তপ্ত অবস্থা হতে পারে। এবং সেটা যদি শুরু হয় এবং সেটা যদি ব্যাপক আকার ধারণ করে, তাহলে নিঃসন্দেহে মানে এই পরিস্থিতি নিয়েই সবাই ভীত আছে যে আসলে শেষ পর্যন্ত এই সহিষ্ণুতার যে অবস্থাটা, এটা সবাইকে ধরে রাখতে পারবে কিনা সারা দেশে, নাকি শেষ পর্যন্ত নির্বাচনটাকে ভণ্ডুল করার দিকে কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে, যখন দেখবে যে তার হেরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আমি
আপনার কাছে আরেকটু যেতে চাই যে সুষ্ঠু নির্বাচনের জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, বা এখন যে অবস্থাটা আছে নির্বাচনের পরিবেশ এটি ধরে রাখার জন্য আসলে প্রশাসনকে তো নিশ্চয়ই বা নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। আপনি একটা জিনিস আমি কাজল ভাইয়ের সাথে একমত যে সহিষ্ণুতা যদি থাকে সবার, এবং প্রশাসন যদি সবাইকে নিয়ে বসে, মাঝে মাঝেই বসতে হবে এবং তৎপর থাকে, তাহলে আমি মনে করি যে এটা সুন্দরভাবে হতে পারে। কিন্তু মিডিয়ার ভূমিকা তো নিঃসন্দেহে আছে। মিডিয়ারা আপনারা যেভাবে আগাচ্ছেন, বিশেষ করে আপনাদের টেলিভিশন যেভাবে আগাচ্ছে, এইভাবে আগালে পারে মানুষের ভিতর সচেতনতা বৃদ্ধি পাবে নিঃসন্দেহে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে, তারা যে বিষয়গুলো বলছেন যে নির্বাচনের ভেতর এখন আছে দেশের মানুষ, আলোচনা আছে নির্বাচন নিয়ে, নির্বাচন কেন্দ্রিকেই সব কিছু হচ্ছে এখন। তবে এই নির্বাচনের যে পরিবেশ সেটি সুষ্ঠু রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে এবং সাধারণ মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য স্বস্তিতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশটি নিশ্চিত করতে হবে, এবং এই পরিবেশটি নিশ্চিত করতে পারলেই একটি উৎসবমুখর এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে বলে মনে করছেন আজকের অতিথিরা। তো এই ছিল আজকে আমার কাছে ভোটের আড্ডা সর্বশেষ। অনেক ধন্যবাদ হারুনুর রশিদ, জানাচ্ছিলেন ময়মনসিংহের প্রচারণা নিয়ে সেখানকার দুজন সুশীল সমাজের প্রতিনিধির পর্যবেক্ষণ। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।